সকালবেলা বিথি তখনও ঘুমোচ্ছে। ওকে ঘুমে রেখে চুপি চুপি আহাত আমার কাছে এলো। এসে বলল, তুলি, তুমি তাকদিরে বিশ্বাস করো তো, তাই না? আমি খানিক অবাকই হলাম। হঠাৎ আমার কাছে এসে এমন কথা বলা কেন? তারপর কিছুটা আন্দাজ করতে পেরে বললাম, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা সবাই তাকদিরে বিশ্বাস করে, আমিও করি। কিন্তু তুমি কি বলবে এখন তা আমি জানি। আহাত বলল, কি বলবো? আমি বললাম, তুমি বলবে এই যে তুমি বিথিকে বিয়ে করেছো এটাও তাকদির, আর তাকদির যে যা লেখা আছে তা তো হবেই, সব আল্লাহর ইচ্ছা, তোমার কোনো দোষ নাই। আমি যেন সব মেনে নেই, সতীন নিয়ে সুখে শান্তিতে সংসার করি, তাই তো? আহাত ফিসফিস করে বলল, তুলি আস্তে, বিথি শুনে ফেললে ঝামেলা হবে। আহাদের এমন আচরণ আমায় বিক্ষিপ্ত করে তুলল। আমি তার দিকে তাকিয়ে ঘেন্নার চোখে তাকিয়ে বললাম, বিথিকে তুমি ভয়ও পাও? আমি এখন চিৎকার করে বলবো এটা বিয়ে হয়নি, এটা নষ্টামি হয়েছে। তাছাড়া বিথির সামনে ওকে বলবো ও একটা নষ্টা মেয়ে, নোংরা মেয়ে, ও একটা প্রস্টিটিউট। যে মেয়ে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করে দেয় সে কখনোই ভালো মেয়ে হতে পারে না, কখনোই না। আহাদ একটা হাত উপরে উঁচিয়ে তুলে বলল, খবরদার আর একবার ওকে ছোট করে কিছু বললে। কথা শেষ করতে পারেনি আহাদ। আমার মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি ওর উঁচিয়ে ধরা হাতটা খপ করে ধরে বললাম, এই শক্তিটা থাকবে না, আমি কি করতে পারি তা তুমি দেখবে আহাদ, কেঁদে কেটেও কুল পাবে না তুমি। আহাদ এখান থেকে চলে গেল, কথা বাড়ালো না। বিথির কাছে গিয়ে দেখলো বিথি এখনো ঘুমে কিনা। খানিক পর সে আবার এলো, এসে আমার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এখানে 50,000 আছে, আপাতত চুপ করো প্লিজ, তুমি যা চাইবে তাই পাবে, তবুও বিষয়টা মেনে নাও। আমি ওর টাকাগুলো তুচ্ছ জিনিসের মতোই দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, টাকা প্রস্টিটিউটরা নেয়, আমি ওই জাতের মেয়ে না, টাকাটা নিয়ে বিথিকে দাও, ওর সঙ্গে এসব যায়। আহাদ আমার সঙ্গে আর বাড়াবাড়ি করেনি, টাকাগুলো মেঝে থেকে তুলে নিয়ে চুপচাপ ঘরে চলে গেল। ও চলে গেলে আমি বাইরে গিয়ে খানিকটা সময় বসে রইলাম। তারপর ফোন করলাম আমার ননদের নম্বরে। ননদ ফোন রিসিভ করে বলল, তুলি, ওদেরকে কি অবস্থা বলো? আহাদ কি বাসায় ফিরেছে? আমাদের কারোর ফোনই সে রিসিভ করে না। আর বিথি হারামজাদিটা কই? ওরে দাও একটু কথা বলি। আমি বললাম, বিথির সঙ্গে কথা বলার প্রয়োজন নাই, আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলুন, সে বাসায় এসেছে, আমি তাকে ডেকে দিচ্ছি। আমি আহাদকে ডাকলাম, ডেকে বললাম আপা তার সঙ্গে কথা বলবে। সে আমার ডাকের কোনো সাড়া দিল না। বিথিকেও ডাকলাম, কোনো কথাই বললো না দুজনের কেউই। এরপর আপা বলল, কথা না বলে কতক্ষণ থাকবে, আর 2টা দিন ধৈর্য ধরো, মার শরীরটা একটু সেরে উঠুক, তখন এদের দুইটারই কত ধানে কত চাল তা দেখিয়ে ছাড়বো। ফোন রেখে দিল আপা। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, ওনারাও কি আমায় নিয়ে খেলছেন? হতেই তো পারে, আহাত তার নিজের ভাই, বিথিও তার নিজের চাচাতো বোন, নিজেদের রক্ত। আর আমার শাশুড়িওকে নিজের ছেলের চেয়ে আমায় বেশি গুরুত্ব দিবেন? আমার কেন জানি মনে হচ্ছে ওনারা সবাই বিথির সঙ্গে আহাদের এই বিয়েটা মেনেই নিয়েছেন, কিন্তু আমার সঙ্গে এমন ভাব দেখাচ্ছে যেন তারা এসবের কিছুই জানতো না। ফোন রেখে দেওয়ার পরই বিথি এখানে এলো, আমার কাছে এসে বলল, তোমায় আগেই বলেছিলাম তুমি আমায় শান্তিতে থাকতে দিলে, তোমাকেও আমি শান্তিতে থাকতে দিব, কিন্তু তুমি তো সেই কথা কানেই তুলো নাই দেখা যাচ্ছে। তুমি আমার শাশুড়ির কাছে, ননদের কাছে ফোন দিয়ে আমায় হয়রানি করতে চাচ্ছ। এর পরিণাম কি হতে পারে তুমি জানো? আমি বললাম, কি হতে পারে? বিথি বলল, বর আমার হাতের মুঠোয়, সে তোমায় চায় না। এবার কি হতে পারে বলো তো? আমি কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। এর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। আমার এইটুকু জীবনে খারাপ মানুষ আমি দেখেছি, কিন্তু ওর মতো এমন ভয়ঙ্কর খারাপ মানুষ আমি কোথাও আর দেখিনি। আমি কিছু না বললেও বিথি বলল, শুনো, এসব করে কোনো লাভ নাই। সংসার তোমার সঙ্গে তোমার শাশুড়ি কিংবা ননদ করবে না, করবে আহাদ। যেহেতু আহাদের সংসার করবা, তাইলে ওদের ফোন দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ কি? আর যদি ঝামেলা তুমি চাও তাহলে আমিও একটু ঝামেলা করি, আহাদরে বলি তোমারে ডিভোর্স দিয়ে দিক, নাকি বলো? আমি আর সহ্য করতে পারলাম না, আহাদকে ডাকলাম, গলার আওয়াজ বড় করেই ডাকলাম। আহাদ এসে রাগের গলায় আমায় বলল, তোর গলাটা খুব বড় হয়ে গেছে তাই না? মানুষের শোনাস তোর গলা? আমার মান সম্মান নষ্ট করতে চাইতেছিস তুই? সে আমায় তুই তুকারি করলে আমি কেন করতে পারবো না? আমিও বললাম, তোর আবার মান সম্মান কিসের রে? তোর মান সম্মান আছে? উত্তার মতো রাস্তাঘাটে যা তার সাথে শুয়ে পড়ে বাচ্চা জন্ম দিস, আবার বড় বড় কথা বলে মেঝেতে একদলা থুতু ছিটিয়ে দিলাম। আহাদ সঙ্গে সঙ্গে রাগে আমার গালে একটা চর বসিয়ে দিল আর বলল, যা তুই আমার